হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রোগ্রামিং উইথ মি কোর্সের সেকেন্ড লেকচার শুরু করতে যাচ্ছি। গত ভিডিওতে আমি ভ্যারিয়েবল নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা ভ্যারিয়েবল দিয়ে একদম প্র্যাকটিক্যালি একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম লিখব। শুরুতে আমাদের প্রোগ্রাম লেখার জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগরিদম জিনিসটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা কোনো একটা সমস্যা সমাধানের জন্য যে খসড়া তৈরি করি সেই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যালগরিদম। যেমন আমরা এখানে এখন একটা প্রোগ্রাম লিখব, তা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামটা আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করব। এখানে শুধুমাত্র ভ্যারিয়েবলেরই ইউজ হবে। তো অ্যালগরিদম হিসেবে আমরা প্রথমে নাম্বার দেব এভাবে। প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করব, প্রোগ্রাম শুরু করি। তারপর আমরা যেহেতু দুইটা সংখ্যা যোগ করব, তাই আমরা দুইটি সংখ্যা আগে আমাদের ইনপুট হিসেবে নিতে হবে। দুটি সংখ্যা ইনপুট নেই। 3 নাম্বার হচ্ছে সংখ্যা দুটি আমি নিলাম, সেই সংখ্যা দুটি যোগ করি। অবশ্যই 4 নাম্বারে আসবে। যোগ করার পরে সেই সংখ্যা দুটোকে আমাদের আউটপুট হিসেবে প্রিন্ট করে দেখাতে হবে। সেই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আউটপুট দেখাই, আর তারপরে আলটিমেটলি আমাদের প্রোগ্রাম শেষ করি। এই জিনিসটাই আসলে হচ্ছে অ্যালগরিদম। তার মানে একটা প্রোগ্রাম স্টেপ বাই স্টেপ লিখা, তার আগে যে খসড়া করে নেওয়া হয় সেই জিনিসটা হচ্ছে অ্যালগরিদম। এখন প্রশ্ন হচ্ছে, এত সহজ জিনিস এভাবে লেখার কারণ কি? কারণ হচ্ছে এটা হয়তো সহজ প্রোগ্রাম, কিন্তু অনেক জটিল কঠিন বড় প্রোগ্রাম থাকবে, তখন আসলে আমাদেরকে একটা প্রবলেম সলভের শুরুতে এভাবে করে করে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, এবং লিখলে আমরা বুঝবো যে কোন কাজের পর আমরা কোন কাজটা অ্যাকচুয়ালি করব। এই অ্যালগরিদমটারই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আসলে ফ্লো চার্ট। তার মানে আমরা যে এখন অ্যালগরিদম লিখলাম, এই জিনিসটাকে এখন আমরা একটু বিভিন্ন নির্দিষ্ট কিছু ছবি বা চিহ্ন ব্যবহার করে লিখব। এই জিনিসটাকে আমরা বলবো ফ্লো চার্ট। যেমন প্রোগ্রাম শুরু করিটাকে আমরা ফ্লো চার্টে এভাবে লিখি যে এই রকম একটা ডিম্বাকার চিহ্ন, আমি ধরলাম এটাকে লিখি স্টার্ট। তারপরে তীর চিহ্ন বা একটা দাগ দিয়ে আমি বোঝাচ্ছি। এরপরে আমরা দুটি সংখ্যা ইনপুট হিসেবে নেই। আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে এরকম একটা সামন্তরিকের মতো চিহ্ন ইউজ করি। এখানে হয়তো আমরা নিলাম যে ইনপুট দুইটা সংখ্যা, ধরো এ বি। আচ্ছা, নেক্সট কি হবে? ইনপুট নেওয়ার পরে আমরা কি করেছি? যোগ করেছি। তার মানে এই জিনিসটাকে যোগ করা বা একটা রেজাল্ট করা, একটা সূত্র লিখবো এখানে। এটাকে আমরা লিখি একটা মোটামুটি আয়তক্ষেত্রের মতো দেখতে। এখানে হয়তো বা আমাদের যোগ, যেমন এ প্লাস বি, এই কাজটা করব হয়তো আমি সাম এস সমান এ প্লাস বি, এস হচ্ছে আমার যোগফল। তারপরে কি করছি আমরা? আউটপুট দেখাই। তো ইনপুট যেভাবে নেয় ঠিক সেইভাবে একটা সামন্তরিকের মতো চিহ্ন দিয়ে আমরা আউটপুট শো করি, আর তারপরে প্রোগ্রাম যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করি। এটা ধরি যে এন্ড অথবা সামথিং। এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো চার্ট। তার মানে আমরা প্রথমে আমরা একটা প্রোগ্রাম, একটা সমস্যা আমাদের সামনে আসবে, তাকে আমরা অ্যালগরিদম হিসেবে একটা খসড়ার মতো লিখবো, অ্যালগরিদম করব স্টেপ বাই স্টেপ। সেই জিনিসটাকে আমরা ফ্লো চার্ট আঁকিয়ে নেব। ফ্লো চার্ট থেকে আমরা আসলে সহজে বুঝতে পারি যে একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে। সে প্রথমে শুরু হয়, তারপর দুইটা ইনপুট নেয়, তারপরে একটা যোগ করি বা বিয়োগ করি, গুণ ভাগ যাই করি না কেন সেই সূত্রটা লিখতে হয়, অর্থাৎ সেই অপারেশনটা হয়, তারপর আউটপুট শো করে এন্ড হয়। দেখো, স্টার্ট এবং এন্ড একই রকমের চিহ্ন দিয়ে আমরা লিখি, আর স্টার্ট এন্ড সেম চিহ্ন ডিমের মতো। ইনপুট আউটপুট সামান্তরিকের মতো, এবং আমরা যে অপারেশনটা করছিলাম সেটা হচ্ছে
একটা আয়তক্ষেত্রের মতো। আরো কিছু স্পেসিফিক চিহ্ন আছে, আমরা স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো পরবর্তীতে দেখব। চলো আমরা এখন একটা সরাসরি সি প্রোগ্রামিং দিয়ে একটা প্রোগ্রাম দেখে আসি। চলে এসেছি আমরা আমাদের সেই প্রোগ্রামে। এখন আমাদের কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, যেমন আমি যদি এখন দেখাই যে প্রোগ্রাম অফ ক্যালকুলেটিং সাম ভ্যালু মানে আসলে যোগফল, অ্যাকচুয়ালি এই জিনিসটাই হচ্ছে আমাদের যোগফল। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রথম লাইনটা লিখেছি হ্যাশট্যাগ ইনক্লুড স্টেডিও ডট হেডার। এর অর্থটা আমি আগে বুঝিয়ে দিই। হ্যাশট্যাগ ইনক্লুড মানে হচ্ছে আমরা কিছু একটা ইনক্লুড করে নিচ্ছি। কাকে ইনক্লুড করছি? স্টেডিও ডট এইচ, STDIO ডট এইচ। এই এইচটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হেডার। ধরো তুমি একটা লাইব্রেরিতে গিয়েছো, লাইব্রেরিতে গিয়ে তুমি কোনো একটা বই চাইছো, তাহলে দেখো তুমি যখন একটা লাইব্রেরিতে যাবে, ওই লাইব্রেরির সবগুলো বইয়ের উপর তোমার একটা অ্যাক্সেস তৈরি হবে, অর্থাৎ তুমি ওই লাইব্রেরির সবগুলো বই চাইলেই পড়তে পারছো, বা তোমার যদি লাইব্রেরি কার্ড করা থাকে তুমি নিয়ে আসতে পারছো, অর্থাৎ সবগুলো বই তুমি ইউজ করতে পারছো। এই জিনিসটাকে আমি বলছি যে অ্যাক্সেস করতে পারছো। তার মানে তুমি যদি লাইব্রেরিতে না যাও তাহলে কিন্তু তুমি বইগুলো পাবে না। ঠিক সেই রকম প্রোগ্রামের ক্ষেত্রেও তুমি যদি এই স্টেডিও হেডার ফাইলটা না দাও, তাহলে এর আন্ডারে যে জিনিসগুলো আছে, যে ফাইলগুলো আছে, মনে করো এই লাইব্রেরির ভিতর যে বইগুলো আছে সেগুলো তুমি ইউজ করতে পারবে না। যেমন এর ভেতরকার বিল্ট ইন ফাংশনগুলো তোমাকে ইউজ করতে হবে। সেগুলো হচ্ছে ধরো স্ক্যান এফ, তারপরে ধরো প্রিন্ট এফ, তারপরে আরো এরকম কিছু বেশ কিছু ফাংশন আছে যেগুলো তুমি পরবর্তীতে ইউজ করবে। সেই কারণে তুমি আগে এই লাইব্রেরির মধ্যে, অর্থাৎ স্টেডিও হেডার লাইব্রেরিটাকে তোমার সি প্রোগ্রামিং এ ইনক্লুড করে নাও। তারপরে যে কোনো প্রোগ্রাম, আমি প্রথম ভিডিওতে কম্পাইলার সম্পর্কে বলেছিলাম, তো কম্পাইলারের কাজ হচ্ছে যে কোনো প্রোগ্রামকে কম্পাইল করা। কম্পাইল কখন থেকে কম্পাইলার কম্পাইল করতে শুরু করে? মেইন ফাংশন থেকে। অর্থাৎ তুমি প্রোগ্রামে মেইন ফাংশন যেখানেই লিখো না কেন, কম্পাইলার ফার্স্টেই খুঁজতে থাকবে, সার্চ করবে মেইন ফাংশন, এই যে মেইন ফাংশন, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে সে প্রোগ্রাম পড়া স্টার্ট করবে, প্রোগ্রাম পড়া শুরু করে দেবে। তারপরে সে, আমরা কি করেছিলাম দেখো, আমাদের ফ্লো চার্টটা একটু মনে করো। আমাদের ফ্লো চার্টে ছিল, ধরো ফ্লো চার্ট বা তুমি যদি চাও অ্যালগোরিদম, যেটাই ধরো না কেন, দেখো প্রথমে স্টার্ট ছিল, আমরা সেই জিনিসটা এইখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে শুরু করে দিলাম। আচ্ছা, তারপরে কি ছিল? ইনপুট হিসেবে আমরা এ এবং বি নিচ্ছি, যেহেতু আমরা দুইটা সংখ্যা যোগ করছি। তাহলে দেখো এ এবং বি ইনপুট হিসেবে নেব আমরা। এই যে এ একটা ফিক্সড করে দিয়েছি, বি একটা ফিক্সড করে দিয়েছি। আমাদের এই প্রোগ্রামটা খুব সহজ প্রোগ্রাম, আমরা সহজ দিয়ে শুরু করছি। এর মান আমরা ঠিক করে দিয়েছি 50, বির মান ঠিক করে দিয়েছি 60। আর আমাদের প্রথমেই নির্ধারণ করে দিতে হবে যে আমাদের এই যে মানগুলো আমরা ইউজ করছি সেগুলো কি টাইপের। আমি কিন্তু প্রথম ভিডিওতে ভ্যারিয়েবল লেখার নিয়মটা শিখিয়েছিলাম, দেখো তোমরা চাইলে প্রথম ভিডিওটা দেখে আসতে পারো। আমরা বলেছিলাম যে সি প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল লেখার নিয়ম হচ্ছে প্রথমে ভ্যারিয়েবলের টাইপ লিখতে হয়, তারপরে ভ্যারিয়েবলের ভ্যালু লিখতে হয়। তার মানে দেখো টাইপ হচ্ছে আমার ইন্টিজার টাইপের, ভ্যালুগুলো কি এ, বি এবং সাম। আর সি প্রোগ্রামিং এর সেমিকোলন মাস্ট। তারপরে আমি এর ভ্যালু লিখে দিলাম, বির ভ্যালু লিখে দিলাম। এখন দেখো আমাদের অ্যালগোরিদমে এসে দেখো আমাদের ইনপুট নেয়ার শেষে আমরা সূত্রটা লিখে দিয়েছি, অর্থাৎ যোগ করার যে সূত্রটা সেটা লিখেছি। এই যে সাম সমান এ প্লাস বি, এই চিহ্ন মাস্ট, লেখা শেষ, তারপরে আউটপুট, তারপরে প্রোগ্রাম এন্ড। তারপর দেখো আমরা প্রিন্ট এফ দিয়ে আউটপুট দিয়েছি। এই যে প্রিন্ট এফটা ইউজ করেছি আমি প্রোগ্রামে, এই কারণেই আসলে আমি স্টেডিও হেডার ফাইলটা প্রথমেই নিয়েছি। কারণ আমি যদি স্টেডিও হেডার অর্থাৎ সেই লাইব্রেরি না নিতাম, সেই লাইব্রেরির বই আমি পড়তে পারতাম না। অর্থাৎ আমি আগে লাইব্রেরিটা ফাংশনটা নিয়েছি, তার আন্ডারে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে আমি এখন অনায়াসে ইউজ করতে পারবো। আমরা কোনো একটা প্রোগ্রামে স্ক্যানএফ এর ব্যবহার দেখাবো। প্রিন্টএফ দিয়ে আমি এখানে লিখেছি দ্য সাম ইজ, দেখো ইনভার্টেড কমার ভিতরে %d,
প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। এই জিনিসটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। পার্সেন্টেজ ডি দ্বারা আসলে ইন্টিজার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। দেখো আমরা প্রথমে এ বি এবং সামকে ইন্টিজার ডিক্লেয়ার করে দিয়েছিলাম, সেই কারণেই আমরা পার্সেন্টেজ ডি হিসেবে লিখছি। পার্সেন্টেজ ডি মানে আমার মেমোরিতে সেই জায়গাটায় একটা ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর হয়ে আছে, বি এ সাম। তারপর রিটার্ন জিরো, এই জিনিসটা আপাতত না লিখলেও প্রোগ্রামের সমস্যা নেই। রিটার্ন জিরো মানে আসলে এই প্রোগ্রাম থেকে কোনো কিছু ব্যাক রিটার্ন আসবে না, অর্থাৎ রিটার্ন জিরো আসবে। রিটার্নের ব্যাপারগুলো আসলে ফাংশনে গেলে ভালোভাবে বুঝতে পারবে। এবং ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ করার চিহ্ন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের প্রোগ্রামটা শেষ। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এই ছিল আমাদের সি প্রোগ্রামিং দিয়ে লেখা খুবই সহজ একটা প্রোগ্রাম। এখন আমরা এর চেয়েও আরো সহজ একটা প্রোগ্রাম একটু দেখে আসি। সেটা হচ্ছে আমাদের একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য দেখো আমি এখানে আগের বরাবরের মতো সি প্রোগ্রামিং এর ইনক্লুড করে নিয়েছি স্টেডিও হেডার ফাইল। এখন এই ফাইলের আন্ডারে যা কিছু আছে বলেছিলাম প্রিন্ট, স্ক্যান, এইসব, এই যে প্রিন্টটাকে আমরা ইউজ করেছি, সেই কারণেই স্টেডিও হেডারটা নিতে হলো। যদি তুমি স্টেডিও হেডার না নিতা তাহলে তুমি এই প্রিন্টএফটা ইউজ করতে পারতে না। তাহলে মেইন ফাংশন শুরু করলাম। কেন মেইন ফাংশন? কারণ আমি বলেছিলাম যে কম্পাইলার খুঁজতে থাকে কোথায় মেইন ফাংশন আছে, সে মেইন ফাংশন খুঁজে পেলে তার পরের লাইন থেকে স্টেপ বাই স্টেপ কম্পাইল করা শুরু করে। প্রিন্ট করব কি? অবশ্যই এখানে ব্র্যাকেটের ভিতরে একটা ইনভার্টেড কমা দিতে হবে। এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তুমি চাইলে হ্যালো তোমার নাম দিতে পারো, তুমি চাইলে হ্যালো বাংলাদেশ দিয়ে দিতে পারো, দিয়ে অবশ্যই সেমিকোলন চিহ্ন, বরাবরের মতো রিটার্ন জিরো, এটা তুমি নাও দিতে পারো। তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ। তার মানে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার ভিতর থাকতে হবে মেইন ফাংশন। এইখানে অ্যাকচুয়ালি মেইন ফাংশনের মেইন, আচ্ছা আমার লিখতে ভুল হচ্ছে, এখানে আমরা ইরেজ করে নতুন করে লিখে দেই। অর্থাৎ আমাদের সি প্রোগ্রামিং এ মোস্ট রিকমেন্ডেড হচ্ছে আমাদের মেইন ফাংশনটা স্টার্ট করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট। তার মানে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল এবং এর ভিতরে লেখা শেষ হলে প্রোগ্রাম সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর মাঝে আমরা আমাদের প্রোগ্রামটা লিখব। আর আমরা প্রথমে একটা জিনিস ইনক্লুড করে নেই, সেটা হচ্ছে stdio.h। এই জিনিসটা ইনক্লুড করার পরে আমরা এর ভিতরে প্রিন্টএফ অথবা স্ক্যানএফ এগুলো ইউজ করতে পারবো। তোমরা আরো কিছু হেডার ফাইল সম্পর্কে অবগত হবে, যেমন ম্যাথ হেডার ফাইল, কনীয় হেডার ফাইল। তবে তোমরা বিশেষভাবে খেয়াল করবে তোমাদের বইয়ে স্টেডিও হেডার ফাইলটা মোটামুটি সব ফাংশনেই ইনক্লুড করে নেওয়া হয়। কেন? কারণ তুমি ফাংশনের ভিতরে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ইউজ করবে, সেই কারণে। তুমি চাইলে ম্যাথ হেডার ফাইল, কনীয় হেডার ফাইল ইউজ না করেও কাজ করতে পারো, কিন্তু তোমাকে স্টেডিও হেডার ফাইল ইউজ করতে হবে, কারণ তুমি প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনটাকে ইউজ করবা সাধারণত। এরপরে আমরা আর একটু জটিল ধরনের প্রোগ্রাম সরাসরি লেখা শিখব এবং কোড ব্লকসে কোড করে রান করা শিখব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।